আমার ধারণা বাংলাদেশে যত সংকট আছে তার বেশিরভাগের জন্য দায়ী হচ্ছে শিক্ষিত লোকেরা। বাংলাদেশে যত সমস্যা আছে তার বেশিরভাগ তৈরি করে শিক্ষিত লোকেরা। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা বলেন, প্রতিষ্ঠান পরিচালনা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আইন কানুন বলেন, সমস্ত খাতে শিক্ষিত লোকরাই নেতৃত্ব দেয়। কাজে শিক্ষিত লোক এইটা বলে আমরা যে একটা এমন এক ধরনের সমাধান হাজির করার চেষ্টা করি, তাতে মূল জিনিসটা আসলে আড়াল হয়ে যায়। ফলে আমার মনে হয় যে এই শিক্ষিত হওয়ার ফেটিশিজম এটা একটু বন্ধ করা দরকার। একজন নেতৃত্ব মানে হচ্ছে যিনি মানুষকে প্রভাবিত করতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন, মোটিভেট করা কিংবা উৎসাহিত করতে পারেন কোন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, একটা ভিশনের দিকে। এখন এই যে নেতৃত্বের গুণাবলী, এই গুণাবলী তো অনেক মানুষের মধ্যেই আমরা দেখবো, মানে সেটা ইতিবাচক ভাবেও দেখতে পারেন, কেউ নেতিবাচক ভাবেও দেখতে পারেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার দেশের মানুষকে একভাবে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন জিতলেন, তারপর আবার হারলেন, তারপর প্রায় যুক্তরাষ্ট্রের প্রায় মোটামুটি ট্র্যাডিশন ভঙ্গ করে আবার প্রার্থী হয়ে আবার জিতে আসলেন। এবং তিনি যে একটা স্পষ্টত বিভাজন কেন্দ্রিক রাজনীতি করেন, এটা হচ্ছে তার যদি বিপরীত দল দেখি ডেমোক্র্যাটদের বড় আকারের অভিযোগ। এখন এটা তো কেউ ভালো দেখছে, কেউ খারাপ দেখছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের একটা সাধারণ গুণাবলী আছে, কিন্তু সেই নেতৃত্বের গুণাবলীকে আমরা কে কিভাবে দেখব সেটা নির্ভর করবে কার রাজনীতিটা কি। ফলে কোন দল কাকে কোন বিবেচনায় প্রার্থী করবে, এটা আসলে সেই দলের অগ্রাধিকার, তার যে আদর্শিক অবস্থান, তার যে লক্ষ্য, সেগুলোর উপর নির্ভরশীল। সম্ভবত এর কোনো সাধারণ মানদণ্ড তৈরি করা খুব কঠিন হবে। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না, সুতরাং যিনি টাকাওয়ালা তার পিছনে যায় ছুটবে। একটা সমাজের রাজনীতিতে যদি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা, হ্যাঁ, তখন ওই প্রার্থীর ক্ষেত্রে ওইটা ক্রাইটেরিয়া হিসেবে সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিশিয়াল এই কথাবার্তা বলে আর কি, যে আচ্ছা ভালো মানুষ দিলে তো হবে না, ও জিততে পারবে কিনা সেটা তো প্রশ্ন, ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা সেটা তো প্রশ্ন। তো সুতরাং এই যে বিবেচনাগুলো, কিংবা ধরুন পপুলিজম, যেমন আইডেন্টিটি পলিটিক্স, ধর্ম, জাতিবাদী রাজনীতি, ইভেন সাম্প্রদায়িকতা, এমনকি আরো অনেকগুলো প্রশ্ন পপুলিস্ট পলিটিক্স এর মধ্যে আসে, এবং যার ওই পপুলারিটি পপুলিজমের উপর দাঁড়িয়ে হচ্ছে, তাকেও আপনি আসলে বিবেচনায় নিতে পারেন। আমার মনে হয় যে আমরা যে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, বা এমনকি সরকারও এটাকে লক্ষ্য হিসাবে সামনে এনেছে, তো এই নতুন বন্দোবস্ত বলি কিংবা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সেখানে বরং আমরা কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে রাজনীতি, সাধারণভাবে রাজনীতিকে মুক্ত করা যায়, তাতে হয়তোবা প্রত্যেক দলের কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে কারা বেশি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণকে ঐক্যবদ্ধ করছেন, জনগণের সাথে নিবিষ্ট থাকছেন, সেই যোগ্যতার প্রশ্নটি প্রাধান্য পাবে। আপনি ওই জায়গাতে যদি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ওইগুলো প্রভাবশালী একই রকম ভাবে থাকে, তাহলে আমরা হয়তো এখানে অনেক সেমিনার টেমিনার করব, কিন্তু আমরা দেখব যে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা যেটা এসছে, তাদের প্রধান বিবেচনা থেকে ইলেকশন কে জিততে পারবে, এবং ইলেকশন জেতার ফ্যাক্টরগুলো খুব পরিষ্কার, ওই ফ্যাক্টরগুলো রেখে দিবেন, তাহলে আপনার প্রার্থীর বদল ঘটবে না। ইলেকশন জেতার ফ্যাক্টর যদি আপনি বদলাতে না পারেন ব্যবস্থার মধ্যে থেকে, তাহলে আমরা সত্যিকার অর্থে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো না যেখানে মানুষ যোগ্যতার ভিত্তিতে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার যোগ্যতা, আমি বলছি মানে যোগ্যতা অনেকের অনেক বিষয়ে থাকতে পারে। একজন অসাধারণ দার্শনিক হতে পারেন, কিন্তু তিনি রাজনৈতিকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, তার জনস্বার্থটাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আরেকজনের চাইতে কম যোগ্য হতে পারে। বহু জায়গায় দেখা গেছে রাজনীতি যেহেতু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ, তার সাধারণ স্বার্থকে প্রতিনিধিত্ব করার কাজ এবং সেই লক্ষ্যে উৎসাহিত করে মানুষকে নিয়ে যাওয়ার কাজ, সেটা করতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সেই বিষয়গুলো প্রাধান্যে আনার উপাদান প্রতিষ্ঠা করতে হবে। সম্ভবত নতুন রাজনৈতিক বন্দোবস্তের এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কয়েকটা ছোট ছোট দিক আছে, যেমন ধরেন আজকাল প্রায় কথা শোনা যাচ্ছে যে মিনিমাম 3 বছর 5 বছর আগে পার্টি মেম্বারশিপ না থাকলে তারা রাজনীতিতে চলে আসে। আপনি ঠিক করবেন কিভাবে? আজকে যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তার একটা পুরো 10 বছর আগের মেম্বারশিপের কাগজ দেখিয়ে দেওয়াতে কোনো সমস্যা না। আমার ধারণা শুধুমাত্র এটা কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যে আপনি অবসর গ্রহণ করার তারিখ যেহেতু নির্দিষ্ট, সেটা থেকে কত বছর পরে আপনি পলিটিক্সে আসতে পারবেন। পার্টির ক্ষেত্রে এটা আসলে খুব বেশি মানে কার্যকর করা আমাদের বাংলাদেশে এই চর্চার মধ্যে আমি দেখি না।
পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ বজায় রাখবেন আর দখলদারিত্ব বন্ধ হয়ে যাবে, রেন্ট সিকিং বন্ধ হয়ে যাবে, এটা আশা করাটা ঠিক না। অনেকে খুবই ক্ষুব্ধ যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপির লোকজন কেন ওই জায়গাগুলো সব দখল করছে, অথবা অন্য পার্টি জামাত ইসলামী কিংবা কারণ সকলের নামই হয়তো যে আসতে পারে, আমি কোনো বিশেষ দলকে যুক্ত করছি না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে যার ক্ষমতা বেশি সে হয়তো বেশি যাচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের সামাজিক অর্থনৈতিক স্ট্রাকচারটা আপনি খেয়াল করে দেখেন, একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আছে এবং সেইখানে একটা সবচেয়ে যোগ্য লোকটাও তদবির ছাড়া কোথাও যেতে পারে না, তদবির ইজ মাস্ট। এবং আপনি প্রত্যেকটা এলাকায় যান, ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল, আপনাকে নানাভাবে রেন্ট দিতে হয়। সেই রেন্ট যারা তোলে তারাই আসলে নেতা হয়, কারণ পলিটিক্যাল পাওয়ার দিয়ে ওই রেন্টটা কালেকশনটা চলে এবং এটা তলা থেকে উপর পর্যন্ত একটা কাঠামো আছে। আপনি যে বললেন যে কোন নেতাকে পয়সা না দিয়ে আবার ওর তলায় ক্ষমতা থাকে, থাকবে না। এটা কোন কোন ব্যক্তি নাও নিতে পারেন, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে প্রিডমিনেন্ট ধারাটা হচ্ছে স্ট্রাকচারটা লেনাদেনার, এবং সেই লেনাদেনার ভিত্তিতেই ক্ষমতা কাঠামোটা কাজ করে, এমনকি দলের কাঠামো ওইটার সাথে যুক্ত হয়ে পড়েছে। এখন সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা না বদলালে দলের কাঠামো অটোমেটিক্যালি বদলে যাবে, এই জায়গাটা যারা আশা করেন আমি তাদের এত আশাবাদী নই। এখন পাওয়ার স্ট্রাকচারের বদল মানে হচ্ছে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ বদলানো। এটা কি 6 মাসে আমাদের কোনো অগ্রগতি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে? আমরা নিশ্চিত করে বলতে পারবো না, বরং দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই তদবির ব্যাপারটা লাগছে, এবং তদবির যিনি ভালোবেসে করতে পারেন তিনি আসলে নেতা হিসাবে মানে বেশ সম্ভাবনাময়, তিনি আগামী দিনে নেতৃত্ব দিবেন, এটা আমার অভিজ্ঞতা। এই কাঠামোটা রাষ্ট্রীয়ভাবে আছে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আছে, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে। আমরা যদি সত্যিকার অর্থে ব্যবস্থাগত বদলের দিকে না তাকাই, এটা রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামো ব্যবস্থার সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত যে আলাদা করে এটা বদলাবে না, এবং এইটা সম্ভবত নসিহত করার বিষয় না যে আমরা ভালো কিছু কথা বারবার বললাম তাতে বোধহয় এটার কোনো আছর হবে। এই কথা 53 বছর ধরে বলা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যবস্থার মধ্যে কোনো কিছুর বাধ্যতা আছে, ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র শুভ ইচ্ছা দিয়ে আমরা যখন কোনো কিছু ঠিক করতে যাব, সেটা কোনো সাধারণ নীতি হবে না, ওটা হয়তো ব্যক্তি বিশেষের কোনো বিশেষ গুণ হিসেবে থেকে যাবে। সাধারণ নীতি সেটাই হবে যেটা আসলে ওই যে ক্ষমতা ব্যবস্থার যেটাকে আসলে সফল করে তোলে। ফলে ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত। সেইটা হয়তো আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, সামনের দিনগুলোতে আমাদের হয়তো কিছু বদল আসবে। ধন্যবাদ আপনাকে।